পাচ্ছি লাগাতার যে বাংলাদেশে সেখানে একের পর এক বাড়ি পুড়িয়ে ফেলা হয় হিন্দুদের, সেখানে বারবার করে আক্রমণ করা হয় হিন্দুদের ওপর। আর এবারে এই বাংলাদেশে বাদ পড়লো না খ্রিস্টানরাও। গতকালকে আমরা দেখেছি যে সেখানে লাগাতার তাদের উপর অত্যাচার চালানো হয়েছে, অন্তত এমনটাই অভিযোগ উঠে আসছে। বাংলাদেশে আক্রান্ত হয়েছেন খ্রিস্টানরাও। বড়দিনে খ্রিস্টানদের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ। পুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় ত্রিপুরী সম্প্রদায়ের 17টি বাড়ি। লামা উপজেলার তঙ্গছিরি এলাকার ঘটনা। পাড়াটিতে বসবাস করে প্রায় 19টি পরিবার ছিলেন। বড়দিনে গির্জায় গিয়েছিলেন সকলে প্রার্থনার জন্য এবং বাড়িতে কেউ না থাকার সুযোগে আগুন লাগিয়ে দেওয়া হয় পরপর বাড়ি। দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন বাংলাদেশে আক্রান্ত হয়েছেন খ্রিস্টানরাও। বড়দিনে খ্রিস্টানদের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে আসছে। প্রশ্ন উঠছে যে আর কত নিচে নামবে এই বর্বর ইউনূসের প্রশাসন। এর আগে লাগাতার তারা সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালিয়েছে। একের পর এক জায়গায় দেখেছি আমরা হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের উপর আক্রমণ করা হয়েছে। আর এবারে বাদ পড়ছে না খ্রিস্টানরাও। ঠিক যখন গিয়েছিলেন গির্জাতে তারা প্রার্থনা করতে বড়দিনে, ঠিক তখনই সেই সুযোগ নিয়ে মৌলবাদীরা, জামাতিরা তারা কার্যত একেবারে পুড়িয়ে দিয়েছে, একেবারে ছারখার করে দিয়েছে একের পর এক বাড়ি। প্রায় 19টি পরিবারের বাস ছিল এই পাড়াটিতে। বড়দিনে গির্জায় গিয়েছিলেন সকলে প্রার্থনার জন্য এবং সেই সুযোগ নিয়েই একের পর এক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু রয়েছেন আমাদের সঙ্গে। শুভ্রাংশু, এবারে তো বাংলাদেশে খ্রিস্টানরাও ছাড়া পাচ্ছে না। না, যেটা আমরা দেখতে পেলাম বাংলাদেশ আর বাংলাদেশে যে বাঙালি বলবে সেই বাঙালি বলার জায়গাটাও নেই। বাংলাদেশে আর বাঙালি, নিজেদের বাঙালি বলা, এই যে বাঙালি বলে গর্ব করা, সেই জায়গাটাও নেই। কেন বাঙালির মধ্যে কখনো আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান এই ব্যাপারগুলো ছিল না। এবার বাংলাদেশ যেটা বলছে, গোটা বাংলাদেশটা ইসলামের দেশ, ইসলামের দেশ। বাংলাদেশ আলাদা কোনো সার্বভৌম রাষ্ট্র নয়, ইসলামের রাষ্ট্র। এবং ওখানকার যারা সংখ্যাগুরু তারা বলছে বাংলাদেশে আর কেউ থাকতে পারবে না। এতদিন কাদেরকে মারছিল? হিন্দুদের কাটছিল, হিন্দুদের মারছিল, হিন্দুদের রক্তাক্ত করছিল। এবার সেখানে দেখা যাচ্ছে কি হিন্দু দুশ্মন নয়, দুশ্মন সবাই। কে দুশ্মন? খ্রিস্টানও দুশ্মন, বৌদ্ধও দুশ্মন। চট্টগ্রামে চকমাদের অনেক ঘটনা ঘটেছিল, তাদের অধিকাংশ বৌদ্ধ। সেখানেও কিন্তু রক্তাক্ত করেছিল, হিংসা হয়েছিল। একের পর একদিন, প্রতিদিন এমন একটা দিন হচ্ছে না বাংলাদেশে যেই দিন ওখানে যারা সংখ্যাগুরুদের হাতে মার খাচ্ছে না, সংখ্যালঘুরা মার খাচ্ছে না, রক্তাক্ত হচ্ছে না। আর ওখানকার যিনি প্রধান উপদেষ্টা, তিনি কখনো ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বসছেন, কখনো বৌদ্ধদের সঙ্গে গিয়ে বসছেন, কখনো খ্রিস্টানদের সঙ্গে গিয়ে বসছেন। আর সেই বড় বড় কথা, মিঠা বুলি, সেই মিঠা বুলি বলে বলছেন কি তোমরা সবাই ভালো আছো তো, আমরা একত্রিত, আমরা সবাই বাংলাদেশি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কিন্তু ভেদাভেদ যে আছে সেটা প্রতিনিয়ত স্পষ্ট হচ্ছে, রক্তাক্ত হচ্ছে। ওখানে সংখ্যাগুরুরা বলছে আর কেউ নয়, কেবলমাত্র সংখ্যাগুরুরাই ওখানে থাকবে, রাজত্ব করবে, বাকি সবাই দ্বিতীয় শ্রেণীর নাগরিক একেবারে। এবং সেই মৌলবাদী এবং জামাতিদের এবারে লক্ষ্য হয়ে উঠলো খ্রিস্টানরাও। কেননা বড়দিনে তারা গিয়েছিলেন প্রার্থনা করতে, গির্জায় গিয়েছিলেন, আর সেই সুযোগে পরপর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো। আর কত নিচে নামবে এই বর্বর ইউনূসের প্রশাসন, আর কত তারা নিচে নামতে পারে, সেটাই সব থেকে বড় প্রশ্ন। আর এই মুহূর্তে আরো একটি খবরের দিকে নজর থাকবে আমাদের। বাংলাদেশের সচিবালয়ে আগুন। আরো একবার জানাই আপনাদেরকে, বাংলাদেশের সচিবালয়ে আগুন। ইতিমধ্যে যে আপডেটগুলো উঠে আসছে আমাদের কাছে, সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। ভবনের 6, 7 এবং 8 তলায় আগুন। গতকাল রাতে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। আজ সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলে প্রায় 20টি ইঞ্জিন পৌঁছায় সেখানে এবং 20টি ইঞ্জিন গিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, এবং এই বিষয় নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। একটা 50 মিনিটের মধ্যে আগুন ধরে 6 তলায়, এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1:52 মিনিটে খবর দেওয়া হয় এবং তারা 1:54 মিনিট থেকে তাদের কাজ শুরু করে এবং
সকাল 8টায় আমাদের 8:05 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আমরা এখন এর ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এটা ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। শুনুন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে, এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলে। সচিবালয় হইতে পারে, দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়, ফায়ার ব্রিগেডের গাড়ি। আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন, তার বক্তব্য কি, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং এ বিষয়ে দমকল আধিকারিক তিনি কি বলছেন, তার কি বক্তব্য শুনুন। অবশ্যই কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল, বাট আমরা আমাদের বড় যে লেডার যেগুলি আছে, এপিএল যেগুলিকে বলি, সেগুলিকে এখানে সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। 6, 7, 8, 9 এই 4টা তলায় আগুন ধরেছে। বর্তমানে আমাদের ফায়ার ফাইটাররা দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। সরাসরি নজর রাখবো এবারে রাখাইন প্রদেশের দিকে, সেখানে কার্যত প্রায় সাফ হয়ে গিয়েছে জুন্টা বাহিনী এবং রাখাইন প্রদেশ প্রায় পুরোটাই নিয়ন্ত্রণে চলে আসছে আরাকান বাহিনী। দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদেরকে একের পর এক যে আপডেটগুলো জানাচ্ছি সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাখাইন সংলগ্ন যে ইরাবতী অঞ্চল রয়েছে এবারে সেখানেও বাড়ছে সংঘর্ষ। দক্ষিণ ইরাবতীতে সেখানে মায়ানমারের 16টি অস্ত্র কারখানা, এই কারখানাগুলোর অস্ত্র তৈরি হয় এই এলাকাতেই এগোচ্ছে আরাকান আর্মি। অস্ত্র কারখানাগুলি আরাকানের হাতে গেলেই ইউনুসের মাথায় হাত। অস্ত্র কারখানা জুন্টার হাতছাড়া হলেও গল্প শেষ হবে কট্টরপন্থী মৌলবাদী রোহিঙ্গাদের। আরো রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটবে বাংলাদেশে। আর এর পাশাপাশি অস্ত্রের কারখানা জুন্টার হাতছাড়া হলে অস্ত্রের বিপুল যোগান পাবে আরাকান আর্মি, এবং শুধুমাত্র আরাকান আর্মি নয়, অস্ত্রের বিপুল যোগান পাবে আরাকান আর্মি সহ বিদ্রোহ গোষ্ঠীগুলি, যার ফলে রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার পরিস্থিতি তৈরি হবে। আরো একবার জানাই আপনাদেরকে, প্রায় সাফ হয়ে গিয়েছে জুন্টা বাহিনী। রাখাইন প্রদেশ দখল করলো আরাকান আর্মি। রাখাইন সংলগ্ন যে দক্ষিণ ইরাবতী অঞ্চল রয়েছে সেই অঞ্চলে যত দিন যাচ্ছে, যত সময় এগোচ্ছে, ততই কিন্তু সেখানে সংঘর্ষের পরিমাণও বাড়ছে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমার সহকর্মী কিশলয় রয়েছেন, আমি কিশলয়ের কাছে চলে যাই। কিশলয়, যেভাবে আরাকান আর্মি এগোচ্ছে তাতে তো ইউনুসের রক্তচাপ আরো বাড়ছে, তুমি একবার দেখানোর চেষ্টা করো। রক্তচাপ বাড়ছে, তার কারণ হচ্ছে আমরা দ্রুত যদি একবার ম্যাপে দেখিয়ে নিই, এই হচ্ছে ভারত, তার পাশে বাংলাদেশ এবং তার ঠিক ডান দিকে মায়ানমারের দক্ষিণ ইরাবতী অঞ্চল, যে অঞ্চলটা মার্ক করা আছে এই গোল দিয়ে, সেই এই গোল করে দেখানো হয়েছে, সেটা হচ্ছে দক্ষিণ ইরাবতী অঞ্চল। এখানেই 16টি অস্ত্র কারখানা রয়েছে যা মায়ানমারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ঠিক উপরের এই অঞ্চলটা হচ্ছে রাখাইন, ঠিক এই অঞ্চলটা হচ্ছে রাখাইন, এখানেও বর্ডারটা দেখা যাচ্ছে এবং তার উপর দিকে হচ্ছে বাংলাদেশ বর্ডার। এই রাখাইন ইতিমধ্যেই দখল করেছে আরাকান আর্মি বেশ খানিকটা, এবং কিছু জায়গা এখনো থাকলেও সেখানেও যুদ্ধ চলছে। এবার আরাকান আর্মি আরো দক্ষিণের দিকে যাচ্ছে, অর্থাৎ এই ইরাবতী অঞ্চলের দিকে যাচ্ছে। ইরাবতী অঞ্চলের 16টা অস্ত্র কারখানা যদি দখল হয়ে যায় মধুকল্পিতা, তাহলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের অস্ত্রশস্ত্র যে রয়েছে আরাকান আর্মির কাছে, সেই অস্ত্র সাপ্লাই বেড়ে যাবে এবং রোহিঙ্গা এবং জুন্টা সেনা তাদেরকে কিন্তু আরো পিছু হটতে বাধ্য করবে আরাকান আর্মি। সেই রোহিঙ্গা বলো বা জুন্টা বলো, তারা কোথায় যাবে মধুকল্পিতা? তারা যাবে শেষমেশ বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বলো কিংবা জুন্টা সেনার যে যারা হেরে যাচ্ছে তাদের পিছিয়ে পড়া বলো, সবটাই গিয়ে চাপ পড়বে বাংলাদেশে। যে রোহিঙ্গা বা যে মৌলবাদীদের নিজে পুষে রেখেছিল ইউনুস বাংলাদেশে, সেই সংখ্যাও কিন্তু আরো বৃদ্ধি পাবে, অর্থাৎ চাপ বাড়ছে, একেবারে রক্তচাপ বাড়ছে। যে কথাটা প্রথম থেকেই শুরু করেছিলাম যে রক্তচাপ বাড়ছে ইউনুস প্রশাসনের, আর রক্তচাপ বাড়াটা খুবই স্বাভাবিক, কেননা আরাকান আর্মি দরজায় কড়া নাড়ছে সেখানে।